এলি? কি হয়েছে? মানিক মামা কই? ওরা সবাই ঘুমোচ্ছে। তুই ঘরে আয়। উমেশকে বল না গাড়ি ঢুকিয়ে সুবীরের ঘরে শুয়ে পড়তে। ও আজ নেই। লাইট জ্বালোনি কেন? লাইটটা জ্বালো। না রে, থাক। এই আলো আঁধারি বেশ লাগছে। বারান্দার আলোতে গ্রিলের ছায়াগুলো কেমন ঘরে ছড়িয়ে পড়েছে দেখ। বাহ, তোকে বেশ সুন্দর লাগছে তো। খুব সুন্দর সেজেছিস। দীপুর শাড়িটা পরেছিস তাই না? কি হয়েছে দাদু? তোমার কি মন খারাপ? ছিল রে, এখন আর নেই। আমি কালই একটা উপন্যাস শেষ করেছি জানিস। তোকে না বলে কিছুতেই থাকতে পারছিলাম না। কুসুমকলির ব্যাকস্টেজে আজ পাঠ করছি ছোট গল্প উপন্যাসের শেষ পাতায়। গল্পটির লেখিকা সহেলি রায়। গল্প পাঠে আমি সহেলি। গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্প উপন্যাসের শেষ পাতায়। একটু হাত চালাও চন্দনদা, আর 2 ঘন্টাও যে নেই। চন্দন পালকের মতো ভাসালো শুধু শরীরটাকে, যেন এবার সে জোর কদমে এগোবে। কিন্তু কাজের ভাবগতিকে তেমন পরিবর্তন হলো না। দুশ্চিন্তায় মুনায়ের মুখ চোখ ক্রমশ শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত চিন্তাতে মুনায়ের ফর্সা গাল দুটো রক্তিম হয়। এখনো তার ব্যতিক্রম নেই। কপালে কুচি কুচি চুলগুলো গ্রীষ্মের আগমনী ঘামবন্ধ জড়ো করে লেপ্টে রয়েছে। মার্চের শেষ, তেমন গরম পড়েনি। বরং এই বছরের প্রলম্বিত শীতের আঁচলের শেষটুকু এখনো সামান্য দেখা যায় ভোরের দিকে বা সন্ধে গাঢ় হলে। মুনায়ের শরীর তেতে উঠছে এতেই। খানিকক্ষণের মধ্যেই অ্যানুয়াল জেনারেল মিটিং, অথচ চন্দনদা এখনো প্রেজেন্টেশনের স্লাইডগুলো সাজিয়ে তোলেনি। আগের দিনই সমস্ত তথ্য ভরে একটা প্রাথমিক প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছিল মুনায়। চন্দনদার কাজ শুধু সেটিকে প্রসাধনীর সাহায্যে মোহময়ী করে তোলা। কারণ প্রতিযোগিতা। মুনায় একটি বহুজাতিক শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মচারী। বহু দেশে এমনকি বিদেশেও ওদের গুচ্ছ গুচ্ছ বটের ঝুড়ির মতো শাখা। মালিক পক্ষ সর্বদাই ক্রিকেট বা ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলিয়ে বেড়াচ্ছেন। সব রাজ্যের কর্মীরাই একটাই প্রতিষ্ঠানের অঙ্গ, কিন্তু চরম শত্রুতা একে অপরের মধ্যে। আখেরে লাভ মালিক পক্ষেরই। সবাই লড়ছে নিজেদের সেরা প্রমাণ করতে। মাইনেপত্তর বেশ মোটা অঙ্কের। লড়ার ভিটামিনটা ঠিকঠাক জোটে বলে মাটি কামড়ে পড়ে থাকে লোকজন। উপায়ও নেই। একটু এদিক ওদিক হলেই দুমদাম ফায়ার শব্দ শোনা যায়। সে ধোঁয়ার গন্ধে বড়ই দম আটকে আসে। মুনায় আবার সরাসরি অ্যাডমিশন ডিপার্টমেন্টটাই দেখে। মালুকের ঝাঁপের দায়িত্ব আর কি। মালিক পক্ষ ওইটি পেলেই খুশি, বাকি সব ধুলো হয়ে যাক। ঘটে যদি খুচরো পয়সার ঠুংঠাং আওয়াজ হয়, তখনই চলে চিরুনি তল্লাশি। এজিএম এর দিনটা হলো মুনায়দের সারা বছরের ফলাফল বেরোনোর দিন। ওই দিনে হিসেব হয়ে যায় কার আয়ু কত দূর। সারা ভারতের সমস্ত ব্রাঞ্চের সামনে পেশ করতে হয় নিজেদের গর্ব অথবা ঝুলকালি। মুনায়ের উপরে দৃষ্টি ওদের ব্রেবন রোড ব্রাঞ্চের কর্মকর্তাদের। প্রায় 12 বছর হয়ে গেল মুনায়ের এখানে। বেশ বিতর্পে এগিয়ে নিয়ে গেছে ও ব্রেবন রোডকে। এবারেও টার্গেটের চেয়ে বেশি টার্ন ওভার। তবে এমন বেশিটা অনেক ব্রাঞ্চই করে। কার কত বেশি সেটাই এই দিনের চমক এবং ভাগ্য নির্ধারণের মাপকাঠি। এমন একটা দিনে চন্দনের মতো মিয়নো মুড়ি নিয়ে খুব মুশকিলে পড়তে হয় মুনায়কে। মুনায়ের ভালো মন্দ রিপোর্টের উপরেই চন্দনের মতো বেশ কিছু জনের জীবিকা নির্ভর করে। ইচ্ছে হলেই ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারে মুনায়েদের। দাদুর কথা মনে পড়ে যায়। দুর্বলের দুর্বলতাকে ঘষে মেজে যদি শান দিতে পারিস,
তবেই তো তার রশ্মিতে তোকে চকচক লাগবে রে। মুনায় চেষ্টা চালিয়ে যায়, ওঠো জাগো, কুইক কুইক। আজ ওকে জল জলে দেখতে লাগাটা খুব জরুরি। 12 বছরে ব্রেবন রোডের রায় ব্যানার্জি বেশ চর্চা ও ঈর্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রায় ওরফে পুনায় বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ব্যাপারটা। অফিসে সবকিছু সামনে নিয়ে দৌড়তে হবে স্যালনে। বিদিশার মেকআপ স্টুডিওতে বুকিং নিয়ে রেখেছে। আজ কিছু হেভি ওয়েট ক্লায়েন্টের বুকিং ছিল বলে বিদিশা একটু কিন্তু কিন্তু করছিল। মেগা সিরিয়ালের কয়েকজন অভিনেত্রী, আজকাল সবাই ভারযুক্ত। মুনাই এদের থেকে কয়েক গুণ বেশি উপার্জন করে। রূপেও অপরূপা। বিদিশার মতো হাই লেভেলের বেশ কিছু বন্ধু বান্ধব আছে তার এই তিলোত্তমায়। উচ্চতার শিখরে চড়তে দাদুই শিখিয়েছেন ছোট থেকে। থেমে যাস না যেন, থামতে নেই। চেয়ে পেয়ে গেলে আরো কিছুটা চাইতে হয়, আবার নতুন করে পাওয়ার লড়াইটা করতে হয়। বড় অদ্ভুত লাগে মুনায়ের। এই কথাগুলো যিনি ওর রন্ধ্রে রন্ধ্রে পড়ে দিয়েছেন, তিনি নিজে কেমন থেমে বসে আছেন। দেখে তো মনে হচ্ছে দাঁড়িয়েছে ভালোই। যা, এবার সবাই রেডি হ, শার্প 5টায় তাহলে দেখা হচ্ছে সবার সঙ্গে। চন্দনদা, টাই পড়বে কিন্তু। চিমকে একটু উজ্জীবিত করে মুনায় গাড়ি নিয়ে ছুটল বিদিশার কাছে। পার্ক স্ট্রিটে 5 তারা হোটেলে আজ তাদের জমায়েত। কর্তা ব্যক্তিরা অনেকেই এসে পড়েছেন। মুনায়ের শাড়ি গাড়িতেই রাখা। সকাল থেকে একটা ধেড় ধেড়ে টি শার্ট আর জিন্স পরে চালিয়ে গেল। এই প্রথম মায়ের শাড়ি পরবে মুনায়। পিচ আর মেরুনের মেলবন্ধনের সাউথ সিল্ক। দাদুর থেকে আবদার করে কিনেছিল মা। মুনায়ের 1.5 বছর বয়সে ওর বাবা ওদের পরিত্যাগ করেন। মুনায়ের মা তখন সত্য তরুণী। কালোজয়ী লেখক দাদুর একমাত্র মেয়ে পথে ঘাটে তারকার মতোই ব্যবহার পেতেন। দাদু মা আর মুনায়কে যত্নে মুড়ে রেখেছিলেন। বছর 7 হলো মা ক্যান্সারে ভুগে চলে গেলেন। সেই থেকে দাদু যেন কেউ মুষড়ে আছেন। আগে সেই তেজটি কমতে কমতে একেবারে নিভু নিভু, তবে কলমের জ্যোতি কমেনি। এখনো সাহিত্যমহল মাথা নিচু করে নির্বাণ ব্যানার্জির নাম নেয়। কলকাতা শহরে মুনায় যখন প্রথম পা রাখে, নির্বাণ ব্যানার্জির নাতনি হিসেবেই পরিচিতি শুরু হয়েছিল। দ্বাদশ দেখানো পথেই নিজের পরিচিতি বানিয়েছে মুনায়। শাড়িটার সঙ্গে একটা মেরুন গর্জাস ফুল স্লিভ ফুল লেন্থের ব্লাউজ পরেছে মুনায়। খুব পাতলা স্মার্ট হিরের সেটে মুনায় যে কোনো অভিনেত্রীকে হার মানাচ্ছে। স্মোকি আই, ম্যাট ফিনিশ মেকআপ, নিউড লিপস্টিকে মুনায়ের আত্মবিশ্বাস তুঙ্গে উঠেছে। বিদিশাকে আলিঙ্গন করে ধন্যবাদ জানিয়ে মুনায় রওনা দিল পার্ক স্ট্রিটের দিকে। প্রত্যেকটা সিগন্যালেই তুলোর মতো মেঘরূপী হালকা জ্যাম জমে আছে। সময় পৌঁছতে পারার একটা চাপা উত্তেজনা মুনায়কে ভেতরে ভেতর অস্থির করে তুলছে। গাড়ির ভেতর ঠান্ডা যন্ত্রটি নেহাত প্রবল, তাই উত্তেজনার বহিঃপ্রকাশ তেমন ঘটছে না। হাতের তালুর দুটো ক্রমশ লাল হয়ে যাচ্ছে শুধু। এই যে অবিরাম একটা ভাবনা চলতে চলতে কেমন গুনগুন গানের মতো মনে লেগে আছে। এই মুহূর্তে এই পেট গুড়গুড় করা গানটাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করছে মুনায়ের। হঠাৎ দামি ব্র্যান্ডেড পার্সের ভিতরে ফোনটা সজোরে বেজে উঠল। মুনায়ের সমস্ত সঙ্গীত সাধনা ঝনঝন শব্দ করে খান খান হয়ে গেল। মুনায় কিছুটা বিরক্ত হলো। নিশ্চয়ই অফিসের কেউ। বুকের ভেতরে ঠিপঠিপানি বেড়ে গেল আরো। সব ঠিক আছে তো? আননোন নাম্বার। মুনায়ের ভ্রু দুটো কাছাকাছি এসে গেল। অসম্ভব, এখন কোনো অচেনা নাম্বারে কথা বলতে পারবে না। রিং হয়ে হয়ে বন্ধ হয়ে গেল। ব্যাগের কোণাতে কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে গেল ফোনটা। মিনিট 2 বিরতি দিয়ে আবার ফোনটা বেজে উঠল। একই নাম্বার। মুনায় ধরল না। কাছাকাছি এসে গেছে। মুনায় গাড়ি থেকে নামবে যখন, কলিগরা এবং জুনিয়ররা হাঁ হবে কতটা, কে কতটা প্রশংসায় ভিজিয়ে তুলবে তাকে, এইসব ভাবনাতেই ডুবে আছে সে। শাড়িটার উপর মোলায়েম করে হাত বুলোচ্ছে মুনায়। মা যেন আজ লিপ্টে আছে মুনায়ের সঙ্গে। এজিএম শেষ হলেই কিছুদিন সেশন ব্রেক থাকবে।
কদিন দাদুর সঙ্গে কাটিয়ে আসবো মোনায়। থেমে যাওয়া মানুষটাকে দম দিয়ে আবার যদি চালু করা যায়, সে চেষ্টা করতে হবে। এতদিন দাদু তাকে থামতে দেয়নি, এবার মুনাইয়ের পালা। ফোনটা আরো একবার বাজছে। গাড়ি থেকে নামলো মুনাই। কেউ কেউ এগিয়ে এসেছে, বিশেষত মুনাইয়ের টিম। এই জোরে ডাকলেন মুনাইকে। শেষ মিনিটের সাজেশন, প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন একবার। ফোনটা বাজছে। এতবার কে? মুনাইকে ক্ষীণ একটা অস্বস্তি জড়িয়ে ধরতে চাইছে। মুনাই উপেক্ষা করছে। এই মুহূর্তে সারা পৃথিবী ওর কাছে তুচ্ছ। দাদু শিখিয়েছেন, যখন যেটা করবি 100% নিজেকে উজাড় করে দিবি। দেখিস না, আমি যখন লিখি নিজেকে নিংড়ে দিই, তবেই না পাঠক আমায় আত্মস্থ করে। সাফল্য ওর মধ্যেই লেখা থাকে। আজ বারবার দাদুর প্রতিটা কথা মনে আসছে মুনায়ের, কিন্তু অস্বস্তিটাও ফাঁক ফোকর খুঁজছে, যেন সুযোগ পেলেই মুনাইকে জালে ফেলবে। এতটা সময় এই বিড়ম্বনা নিয়ে থাকা যায় না কিছুতেই। এক্ষুনি ঝেড়ে ফেলে মনোনিবেশ করতে হবে নিজের কাজে। অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে। একে একে বক্তৃতা পর্ব চলছে, মাঝখানে টি ব্রেক, তারপরেই সব ব্রাঞ্চের প্রেজেন্টেশন। টি ব্রেক পর্যন্ত ধৈর্য রইল না মুনায়ের। ওয়াশরুমের দিকে হাঁটা দিল। ফোনটা বের করলো টেনে টুনে। সাইলেন্ট আছে অনেকক্ষণ। 13টা মিসড কল, একই নাম্বার থেকে। কে? রাই বলছো? কতক্ষণ ট্রাই করছি তোমায়। এক্ষুনি একবার দুর্গাপুর আসতে হবে। তোমার দাদু ভীষণ তোমায় দেখতে চাইছেন। দাদু? আপনি কি? দাদু কোথায়? কি হয়েছে দাদুর? তুমি তাড়াতাড়ি চলে এসো মা। আপনি কি বলছেন? এত হিয়ালি সহ্য হয় না মোনায়। তুমি এসো, কথা হবে। এখন রাখছি। ফোনটা কেটে দিল ওপার থেকে। মুনায় আবার ডায়াল করলো, নট রিচেবল। ই আবার কেমন রসিকতা! দাদুর সঙ্গে কালই কথা হয়েছে। দাদু জানেন মুনায়ের আজ কতখানি ব্যস্ততা। তাছাড়া ও বাড়িতে দাদুকে দেখাশোনার জন্য 24 ঘন্টার লোক মানিক মামা, রাধা মাসি আছে, ড্রাইভার সুবীর মামা আছে। তারা তো কেউ কিছু জানায়নি। সবার সঙ্গেই কথা হয় মুনায়ের। রাধা মাসিকে ফোন করলো মুনায়। আসছিস? দাদু। রাধা মাসির ফোনটা দাদু ধরল কেন? কেন, কি হয়েছে? তুমি কেমন আছো? ঠিকই আছি, তুই এলে বাকি কথা হবে। চলে আয় এখনই। দাদুর এই আচরণ মুনায়ের মাথায় ঢুকছে না। হ্যাঁ, পরশু যাবো তো। এখন তোমার AGM চলছে, জানো না? না না, এক্ষুনি আয়। মুনায় চমকে উঠল। দাদুর গলাটা একদম ছোটবেলার মতো চনমনে, বর্তমানে ধীর স্থির হয়ে যাওয়া নির্বাণ ব্যানার্জির মতো নয়। রাধা মাসিকে দাও তো একবার ফোনটা। আর হ্যাঁ, আমায় কে ফোন করেছিল গো? ওদিক থেকে যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গেল, নট রিচেবল। মানিক মামা, সুবীর মামা, কেউ সুইচড অফ, কেউ নট রিচেবল। মুনায়ের পাজেলড লাগছে, দুশ্চিন্তায় মাথা ঘুরছে। ওর পা এগোতে চাইছে না। প্রেজেন্টেশন দেওয়ার কথা ভাবতেই ভীষণ গা গুলোতে লাগলো। বমি করলো খানিকটা। সারাদিনে একটা স্যান্ডউইচ আর কয়েক কাপ কফি ছাড়া কিছুই পেটে ছিল না। মাথা ঝিমঝিম করছে। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা অদৃশ্য টানে মুনায় হোটেল ছেড়ে বাইরে চলে এলো। রাজপথে গাড়ির ঢল। মুনায় পার্কিংয়ে ছুটল। মুনায়ের ব্যক্তিগত ড্রাইভার উমেশ ওখানেই ছিল। মুনাইকে দেখে ভূত দেখার মতো চমকালো। দুর্গাপুর চলো। গোটা বাড়িটা বাইরে থেকে কেমন যেন নিশ্চিহ্ন কোনো দ্বীপে একা জেগে থাকা পথিকের মতো দেখাচ্ছে। এখন প্রায় রাত 1:30। হাই রোডে রাতে ট্রাক লরির ভয়ানক জ্যাম থাকে। গাড়িতে ফোন সুইচ অফ করেছিল মুনায়। সাংঘাতিক একটা ঘটনা ঘটিয়ে এসেছে সে। নিদারুণ শাস্তি পেতে হবে এর জন্য। কিন্তু কেন জানি না কিছুই এসে যাচ্ছে না মুনায়ের। তার ভেতরের মুনায় একটাই কথা বলছে, দুর্গাপুর চলো। ব্যক্তিগত একটা নম্বর থেকে অন্য ফোনে বাড়ির সব কটা মানুষকে বারংবার চেষ্টা করে গেছে মুনায়। কারো রিং হয়েছে, ধরছে না। কেউ সুইচ অফ,
কেউ আবার নট রিচেবল। একটা সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে মোনায়। তার সমস্ত নার্ভ কেমন নিস্তেজ হয়ে আসছিল। বারান্দার আলোটা জ্বলছে। মাঝরাতে কেন আলো জ্বালিয়ে রেখেছে? মুনাই আসবে বলে? মুনাই গেট খুলল। এলি? বারান্দার গ্রিলের তালাটা দাদু নিজে এসে খুলছে। কিন্তু কেন? বাকিরা কোথায়? কি হয়েছে? মানিক মামা কই? মুনায় বিধ্বস্ত। দাদুর এত পরিবর্তন হলো কিভাবে? নতুন করে ওকে যেন প্রাণ ঢেলে দিয়েছে কেউ। ওরা সবাই ঘুমোচ্ছে, তুই ঘরে আয়। উমেশকে বল গাড়ি ঢুকিয়ে সুবীরের ঘরে শুয়ে পড়তে, ও আজ নেই। মুনায়ের কিছুই মাথায় ঢুকছে না। বারান্দার আলো জ্বললেও ঘরের ভেতরের আলোগুলো নেভানো। একটা ধূপের গন্ধ আসছে। রাধামাসি সন্ধে দিয়েছিল হয়তো, গন্ধটা ঘরে বন্দি হয়ে আছে। লাইটটা জ্বালো। না থাক, এই আলো আধারে বেশ লাগছে। বারান্দার আলোতে গ্রিলের ছায়াগুলো কেমন ঘরে ছড়িয়ে পড়েছে দেখ। ওমা, তোকে তো বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর সেজেছিস। দীপুর শাড়িটা পরেছিস বুঝি, তাই না? মোনায়ের বিস্ময়ে পারদ চড়ছে। কি হয়েছে দাদু, মন খারাপ? নির্বাণ ব্যানার্জি চুপ রইলেন খানিক। ছিল রে, এখন আর নেই। আমি কালই একটা উপন্যাস শেষ করেছি জানিস। তোকে না বলে কিছুতেই থাকতে পারছিলাম না। মোনায়ের বুকের ভেতর যেন রক্ত চলকে উঠল। এটা সত্যিই খুশির খবর। নির্বাণ ব্যানার্জি পাঠককে একটার পর একটা ছোট বা বড় গল্প উপহার দিয়েছেন। প্রত্যেকটা গল্পই কালোজয়ী হয়েছে, গল্পের রাজা খেতাব মিলেছে। কিন্তু আজ পর্যন্ত একটিও উপন্যাস লেখেননি উনি। মাকে বারবার বলতেন, আমি একটা অন্তত উপন্যাস লিখবই, দেখিস। পাঠকদের কাছ থেকে অনুরোধ আসতো, কিন্তু সবগুলোই অল্প শব্দে এমন শেষ হয়ে যেত, নির্বাণ সীমানা পেরোতে পারতেন না। বেশিরভাগ মানুষ এতেই অভ্যস্ত হয়ে গেলেন। কোথাও যেন এই উপন্যাস লেখার একটা খিদে গ্রাস করত দাদুকে। মাকে নিয়ে মুনায়া দাদু অনেক লড়েছিলেন, শেষ রক্ষা হয়নি। মা যাওয়ার পর দাদু ঝিমিয়ে গেলেন, লেখা কমল। রাইটার্স ব্লক বলে চুপ করে থাকলেন, ভাবতে পারছেন না। পাবলিশারদের চাপে এক দুটো লিখতেন। মনে অনেকবার বলতো, জোর করে ওসব লিখতে হবে না, তার চেয়ে বরং একটা উপন্যাস চেষ্টা করো। দাদু বলতেন, হ্যাঁ, একটা অন্তত উপন্যাস লিখতে হবে মোনায়, নয়তো মনে হবে সারা জীবন কিছুই লিখিনি। আরে দারুণ তো দাদু, তুমি লিখছো বলনি কেন? আমি কত চিন্তা করেছি জানো। মোনায়ের গলায় অভিমানের সুর। জানি রে, কিন্তু কি করব? তোর মা যে আমায় লিখতেই দিচ্ছিল না। ইউনিভার্সিটির প্রেমিককে বিয়ে করলো। আমি তখন আকাশ ছোঁয়া। জামাই প্রেসে সামান্য প্রুফ দেখার কাজ করে, তাও আমারই বদান্যতায়। নিজের কোনো তাগিদ ছিল না। আমার পরজীবী সহ্য হয় না। বিষিয়ে গেল তোর মায়ের মনটাও। তোর বাবা তোদের ছেড়ে চলে গেল, তার সঙ্গে যোগাযোগ রেখেছিস, তোর মাও রেখেছিল। শেষ থেকে তোর মা দাঁত নখ বের করে আমার আঘাত করতে চাইতো। অহংকারী, বিষনজর, কত কিছু শুনতে হয়েছে। অভিশাপ দিত, আমার কলমই আমাকে ডোবাবে। লিখতে বসলেই সে কি আস্ফালন তার। লেখা বন্ধ হয়ে গেল। খালি মাথা একজন লেখককে শরীর মনে কতটা পঙ্গু করে দেয় জানিস। মনে হয় হতবাক। এত কিছু জমিয়ে রেখেছে দাদু। হ্যাঁ, বাবার সঙ্গে যোগাযোগ আছে মুনাইয়ের, তবে ক্ষীণ। বাবা কোনোদিন দাদুর সম্বন্ধে অভিযোগ করেননি। মুনাই অবশ্য কখনো জানতেও চায়নি কেন চলে গেছিল বাবা। বড় হওয়ার সঙ্গে সঙ্গে দাদু মা দুজনেই মুনাইকে জানিয়েছিল সবটা। 1.5 বছরে বাবার জন্য তেমন কোনো টান তৈরি হয়নি মুনাইয়ের। তফাতই নেই বাবা থাকা বা না থাকায়। দাদু আর মায়ের সঙ্গে অভ্যস্ত ছিল সে। ফর্মাল একটা যোগাযোগ আছে, জন্মদিন, বিজয়া বা পরীক্ষার রেজাল্টের শুভেচ্ছা বিনিময়, এইটুকুই। মাকে সত্যি দাদুকে দোষারোপ করতেন। মায়ের অসুখের সময় মুনাই কলকাতা দুর্গাপুর করত। শেষের কটা দিন ছুটিতে ছিল শুধু। হতেও পারে মৃত্যু আসন্ন জেনে নিজের জমিয়ে রাখা ব্যথাগুলো উগরে দিয়ে গেছে হয়তো।
এসব তো আমায় আগেই বলতে পারতে। আমি তোরা থামতে দিতাম না, কলম নামাতে দিতাম না কিছুতেই, মাকেও বোঝাতাম। তোকে আর আটকায়নি, তোর জীবনটা তুই ভালো করে বাঁচ সেটাই চেয়েছি। তোর মায়ের বয়সটাও খুব অল্প তখন, খুব ছোট বয়সেই ওর সব ভালো লাগাগুলোর ডানা ছেটে দিয়েছিলাম আমি, শুধুমাত্র নিজের খ্যাতির কথা ভেবে। বিয়েও করতে চাইনি আর, আমি ওর সুখ স্বাচ্ছন্দ্য চাইনি নিজেরটা ছাড়া। কিন্তু আর পারছিলাম না, লড়লাম ওর সঙ্গে, বললাম এবারেও আমি জিতব। তাই হলো, ওকে আবার হারিয়ে দিয়ে আমি প্রায় 50,000 শব্দের উপন্যাসটা লিখেই ফেললাম। আমার ইচ্ছে পূরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, রাইটার্স ব্লকের কথাটা মিথ্যে। আমি লিখছিলাম, কিন্তু এতদিন ভয়ে শেষ করিনি। কথাটা কানে বাজতো, আমার লেখায় আমায় ডোবাবে। শেষটা লিখলেই যদি আমি ডুবে যাই, আমি সম্পূর্ণ উপন্যাস লিখেছি এটা দীপু কি মেনে নিত? কি যে বলো না তুমি, মা খুশিই হবে। জানলা দিয়ে শীতল ফুরফুরে হাওয়া আসছে, বসন্তের মায়া লাগানো। একটা দুটো পাখি ডাকছে, বোধহয় ভোর হয়ে আসছে। তুই শুতে যা, আমি এখানেই বসি। মনে হয় যেন এতক্ষণ একটা ঘুরে ছিল, কোনো রকমে নিজেকে টেনে অন্ধকারে হাতড়াতে হাতড়াতে সিঁড়ি ভেঙে দোতলায় উঠল। দোতলার বারান্দার আলো জ্বলছিল। মনে হয় নিজের ঘরে খুলে বিছানায় প্রায় ঝাঁপিয়ে পড়ল। মায়ের শাড়িটা পরাই থাক, ঘুম পাচ্ছে ভীষণ। কতক্ষণ ঘুমিয়েছে জানে না, রাধামাসির ডাকাডাকিতে ঘুম ভাঙল। মাথা বেচারি ধরে আছে, সবকিছু মনে পড়তে একটু সময় লাগলো। হঠাৎ খুব রাগ হলো দাদুর উপর। মনে হয় কেরিয়ারটাও কি এতটা খেলো ছিল দাদুর উপন্যাসের কাছে? কথা বলা দরকার। এই কি, রাধামাসির চোখ মুখ অত খোলা কেন? এরকম অদ্ভুতভাবে তাকিয়েই বা আছে কেন? তুমি, তোমাকে কত ফোনের চেষ্টা করা হলো, ধরলে না। কখন এলে? গেটে তো তালা ছিল। ডাক্তারবাবু সব ব্যবস্থা করে দিলে। মর্গে তোমার জন্য। কি হাবিজাবি বকছো? হ্যাঁ, ফোন তো তুমি ধরোনি। দাদু কথা বলছিল, অন্য একটা নম্বর থেকে আরেকজনও বলেছিল। গেট তো দাদু খুলে দিল, তোমরা ঘুমোচ্ছিলে। দাদু? কি বলছো মোনায়? দাদু তো কাল বিকেলে কোথায় গেছে? হসপিটাল চলো, দাদুর বডি তোমার জন্য মর্গে রাখা আছে। মোনায়ের হাত পা কাঁপছে, ফোনটা বের করলো। হ্যাঁ তাই তো, ওই 13টা মিস কলের একটা মাত্র আননোন নাম্বার, অন্যগুলো সব রাধামাসি, মানিক মামা, সুবীর মামার। ডাক্তার দাদুরও আছে, কিন্তু কাল তো সব কথাই আননোন দেখাচ্ছিল। এখন একটাই দেখাচ্ছে, যেটাতে মোনাই কল ব্যাক করেছিল। এটা কার নম্বর বলো তো? আরে এটা তো তোমার দাদুরই আরেকটা নাম্বার, কিছুদিন আগেই নিয়েছিলেন। কাকে একটা ফোন করে কথা বলতেন। জানি সব তোর কারসাজি, শেষ পাতাটা কিছুতেই লিখবো না, সব শেষ হয়ে যাবে। মুনিয়া দৌড়ল দাদুর ঘরে। টেবিলে একটা মোটা পাণ্ডুলিপি পড়ে আছে, ওপরে দাদুর চশমা আর খোলা পেন। প্রথম পাতায় লেখা, শেষ ইচ্ছে, এরপরেই সব ফুরিয়ে যাবে। রাধামাসি ডুকরে কেঁদে উঠল। হ্যাঁ, এর উপরেই মাথা নিচু করেছিল কাকু। আমি ডাকতে এলাম, গড়িয়ে পড়ে গেল। ডাক্তারবাবু বলল ম্যাসিভ হার্ট অ্যাটাক। কিন্তু গেট বন্ধ করেই তো আমরা সবাই হসপিটাল গেলাম। ওখানে সব কাজ শেষ হতেই ভোর হয়ে গেল। এসে দেখছি গেট খোলা, ওপরে তুমি ঘুমোচ্ছ। মনে হয় উমেশকে ডাকলো, জানতে পারলো গাড়ি, উমেশ কেউ নেই। ফোন বের করলো। আপনি গেটের কাছে গেলেন, গেটটা খুলে গেল। আমি কাউকে দেখতে পেলাম না। আপনি একা কথা বলতে বলতে ঢুকে গেলেন। সত্যি বলছি ম্যাডাম, আমার আর এগোনোর সাহস হলো না। আমি গাড়ি স্টার্ট করে বেরিয়ে এলাম। বর্ধমানে আছি ম্যাডাম, আমায় মাফ করবেন, খুব ভয় পেয়ে পালিয়ে এসেছি। মনে হয় পাণ্ডুলিপিটার উপর হাত রাখলো, উষ্ণতা ছড়াচ্ছে। 50,000 শব্দ যেন কিলবিল করছে মুক্তির আশায়। শেষ ইচ্ছে সম্পূর্ণ হলে অপেক্ষার অশরীরী রাত জাগে শুধু।